জাতীয় নির্বাচন ও গণভোটকাল কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ। নির্বাচন ঘিরে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, সুষ্ঠু ভোট আয়োজনের তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। নির্বাচনী ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এবং সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের 14 বছর আজ। দীর্ঘদিনেও খুনিরা শনাক্ত না হওয়ায় পরিবারের ক্ষোভ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। কাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সারা দেশের কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছাড়া ভোটের অন্যান্য উপকরণ পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। কড়া পাহারায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মালামাল পৌঁছে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, কেন্দ্রের সরঞ্জাম প্রেরণ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আমি যে ঢাকা 13 আসনের যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ একটি অন্যতম কেন্দ্র, যেখান থেকে কিন্তু মোট 138টি কেন্দ্রের কিন্তু নির্বাচনের যে সরঞ্জাম আমাদের সেটি কিন্তু বিতরণ কর্মসূচি চলছে। বেলা 11টার পরই কিন্তু সরঞ্জামাদি বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এবং এখনও চলছে। ইতিমধ্যে অনেকে সরঞ্জামাদি বুঝে পেয়েছেন। অনেক প্রিসাইডিং অফিসাররা এক একজনকে ডাকা হচ্ছে এবং এক একজনকে সরঞ্জামাদি দেওয়া হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু বেশ এবং এক একজনকে ডাকা হচ্ছে এবং এক একজনকে বিতরণ কিন্তু করা হচ্ছে, যেরকমটা দেশের এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা এক একজন বুঝে পেয়েছেন এবং খুব সুশৃঙ্খল ভাবে কিন্তু সবকিছু হচ্ছে। কোনো ধরনের কোনো অভিযোগ বা কোনো ধরনের কিন্তু কোনো বিশৃঙ্খলা খুব বড় পরিসরে কিন্তু দেখা পড়েনি। এদিকে আমরা আরেকটি বিষয় যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে মালামাল যেগুলো নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু সবগুলোই বাসযোগে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রত্যেকটি প্রিসাইডিং অফিসার সঙ্গে এবং তাদের সংশ্লিষ্টদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যাচ্ছে, বিশেষ করে আনসারের সঙ্গে কিন্তু পুলিশও কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু বেশ সজাগ অবস্থায় রয়েছেন এবং এভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এই যে এখনো কিন্তু একজন যাচ্ছেন এবং মালামাল কিন্তু বুঝে পেয়েছেন। আমরা একটু চেষ্টা করব তার সাথে একটু কথা বলার জন্য। আপনারা কি মালামাল বুঝে পেয়েছেন? বুঝে পেয়েছেন? কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়েছিল কি? না, খুবই চমৎকার পরিবেশ এবং খুব সুশৃঙ্খলভাবে এটা হচ্ছে। আপনাদের কেন্দ্রটা বলবেন? আমাদের কেন্দ্র হচ্ছে এই প্রফেশনাল হয় কেন্দ্র লিস্টপাড়া রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আচ্ছা আচ্ছা, জি, যেমনটা দেখতে পাচ্ছেন মাহমুদ, যে এই এই কেন্দ্রেরই কিন্তু একজন মানে যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু তার মালামাল বুঝে পেয়েছেন এবং যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু তার মালামাল বুঝে পেয়েছেন এবং এখনো কিন্তু চলছে এবং অনেকেই কিন্তু গেছেন এবং অনেকেই কিন্তু এখনো আছেন। মোট কিন্তু 138টি কেন্দ্র এবং এখানকার ভোটার কিন্তু 4,08,791 জন। তো এই কয়েকজন ভোটার কিন্তু এই 138টা কেন্দ্রে ভোট দেবেন। তো এইটা শেষ হতে আরও সময় লাগবে। তো এই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। মাহমুদ। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে দীর্ঘ প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। এদিকে রাজধানীর 60 ফিট মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দেবেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের সার্বিক ব্যবস্থা সম্পর্কে জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, রাজধানীর ভোট কেন্দ্র এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন?
মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে মিরপুর 10 অবস্থান করছি, যেটি হচ্ছে ঢাকা 15 আসন। এই 15 আসনে মোট 127টি ভোট কেন্দ্র আছে। সকাল থেকে এখানে মুখরিত হয়ে আছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ, আনসার এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তারা নিশ্চিত করছেন যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে প্রত্যেকটি কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট বাক্স এবং ভোটারদের লিস্ট সহ এই নির্বাচন কেন্দ্রিক যে সরঞ্জাম রয়েছে সেটি সঠিকভাবে যাতে নিশ্চিন্তে, নির্দ্বিধায় প্রতিটি কেন্দ্রে পৌঁছে দিতে পারে, সেই ধারাবাহিকতা দেখেছি। আমি এখানে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে মানুষের ভিতরে দীর্ঘ যে 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পরে যে নির্বাচন বাংলার মানুষ ফিরে পেয়েছে, সেই আনন্দটা সবার চোখে মুখে দেখতে পেয়েছি। যেন এক উৎসব লেগেছে পুরো বাংলাতে। আপনি জানেন যে আজকের দিনের পরে আগামীকালকে সূর্যোদয়ের পরপরই বাংলাদেশের মানুষ নতুন একটি অধ্যায়ের সূচনা দেখবেন, নতুন একটা অধ্যায়ের সাক্ষী হবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। মাহমুদ, আরও একটি কথা বলতে চাই যে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বাহিনী তারা বেশ তৎপর, কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যাতে না ঘটে সেদিকেও তারা নজর দিচ্ছেন। তারা বলছেন যে আমরা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে রুখে দিতে বদ্ধপরিকর। আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রের জন্য আলাদা যে পুলিশ কর্মকর্তা দায়িত্বে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে যে বডি ক্যামেরা রয়েছে সেটি তারা চালু রেখেছেন এই নির্বাচনী সরঞ্জাম নেওয়ার ক্ষেত্রে। তো সর্বোপরি ঢাকার 15 আসন থেকে, যেটি মিরপুর 10 অবস্থিত, সেখান থেকে নির্বাচনী এই খবর ছিল আমার কাছে। মাহমুদ। তরিকুল, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। নির্বাচন ঘিরে এবার সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি করছে র্যাব, পুলিশ, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, নির্বাচন ঘিরে বন্দরনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী সুমন কুমারদের কাছে। সুমন, তল্লাশি কার্যক্রম সহ চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? গতকাল থেকে, অর্থাৎ গতকাল রাতে এবং আজকে সকালে বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন এবং যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলা পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ তারা কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা এই পরিদর্শন করছেন এবং এলাকার যে শান্তি পূর্ণ পরিবেশে যেন ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে সব ধরনের তারা ব্যবস্থা রেখেছেন। আর সাধারণ যারা ভোটার রয়েছে তারা চাচ্ছে একটি শান্তিপূর্ণ যেন ভোট অনুষ্ঠিত হয়, তারা যেন নির্বিধায় তাদের ভোট দিতে পারেন। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চট্টগ্রাম মহানগরেও যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তারা সকাল থেকে দেখছি এই তল্লাশি করছেন এবং পরিদর্শন করছেন। আর এই মুহূর্তে আমি রয়েছি জেলা স্টেডিয়াম মাঠে রয়েছি। আপনাকে যদি একটু দেখাই, এখানে যারা যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তাদের যে বুটের সরঞ্জাম যে রয়েছে সেগুলা কিন্তু তারা প্রতিটা টিম করে দেওয়া হয়েছে। সেই টিমে কিন্তু তারা বাক হয়ে যে সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রের মধ্যে তার দায়িত্ব বুঝে নিচ্ছেন। এখানে এই যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই কিন্তু তাদের কেন্দ্র বুঝে, দায়িত্ব বুঝে নিয়ে যাচ্ছেন। জেলা
স্টেডিয়ামের মাঠে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে র্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, আনসার ব্যাটালিয়ন, তারা কিন্তু আসছেন, তারা পরিদর্শন করছেন এবং চট্টগ্রাম মহানগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা তল্লাশি করছে। তো, যদি মহানগরের কথাই যদি বলি, মহানগরের মধ্যে আমরা দেখছি যে দোকানপাট যেহেতু বন্ধ রয়েছে, মানুষজন কম দেখা যাচ্ছে রাস্তাঘাটে। দুই একটি গাড়ি ছাড়া কিন্তু এই সিএনজি বা এই রিক্সা ছাড়া কিন্তু গণপরিবহন আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু যান চলাচল বন্ধ রয়েছে। এই অন্যদিকে যে চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন, বেশিরভাগ মানুষই আসলে উপজেলা লেভেলে বা গ্রামগঞ্জে তারা চলে গিয়েছেন। আমরা গ্রামের মধ্যে, অর্থাৎ যারা উপজেলা কেন্দ্রিক যারা রয়েছে, তারা আসলে যে বুটের অপেক্ষায় তারা রয়েছেন, সুন্দর একটি সুষ্ঠু শান্তিপূর্ণ যেন একটি নির্বাচন হয়। তারা গ্রামগঞ্জে এবং পাড়াতে অলিগলিতে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তারা সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আসলে সাধারণ ভোটারদের যে নির্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করার জন্য তারা এই যে প্রচারণার মধ্যে তারা জানিয়েছিল, এবং তারা এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তো সাধারণ ভোটাররা তারা এখনো আশ্বস্ত যে তারা শান্তিপূর্ণ ভোট দিতে পারবেন, তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত সাধারণ ভোটারদের কিন্তু এমনটাই প্রত্যাশা। তো আমরা যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা তৎপর রয়েছে, এবং তারা একটি সুন্দর এবং শান্তিপূর্ণ যে নির্বাচন হয় সেই ধরনের তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে, এবং তারাও বলছে এইবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং সুষ্ঠু ভোট হবে, তাদের পছন্দের প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে পারবেন। তো এখানে এই যে জেলা স্টেডিয়াম মাঠে যে নির্বাচনের যে সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে তারা কিন্তু প্রতিটি বুথ কেন্দ্রে চলে যাচ্ছে। অন্যদিকে যদি আমি প্রার্থীদের কথা বলি, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 111 জন প্রার্থী রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যখন প্রচারণা চালিয়েছিলেন তখন কিন্তু বিএনপি জামাতের প্রার্থীদের কিন্তু যে প্রচারণা সেটি কিন্তু আমরা একদম উৎসব মুখর দেখেছি, এবং তারা বিশেষ করে বিএনপি এবং জামাতের মধ্যে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং দুই পক্ষের দেখছি জনসমর্থন রয়েছে। তো তারাও যে প্রচারণা যে তারা বলছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট দিতে পারবেন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, তারা কিন্তু সেই ধরনের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরা আশা করছি যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা পরিবেশ, যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত যেটা দেখছি, আসলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে, নির্বাচনের সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও তৎপর রয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শান্তিপূর্ণ একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এবং যারা সাধারণ ভোটার রয়েছে আর যারা দলীয় প্রার্থীর বা নেতাকর্মী রয়েছে তারাও অপেক্ষা করছেন যে আগামীকাল যে ভোট গ্রহণ শুরু হবে সেটি যেন শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তো সাধারণ ভোটার এবং সংশ্লিষ্ট যারা রয়েছে প্রার্থী সবার একটি আশা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যেন একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মাহমুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদাউস। উষা, রাজধানীতে আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? সেনাবাহিনী
করতে চাই যে আমাদের অনেক কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এক ধরনের উৎস ভোটের পরেও মাঠে থাকবেন। এবং হচ্ছে আমি দেখেছি সকাল থেকে মানুষ হচ্ছে সকাল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ আসলে তৈরি হয়েছে। এবং হচ্ছে আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর যে পর্যাপ্ত উপস্থিতি আমরা রাস্তায় দেখতে পাচ্ছি যে হচ্ছে এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের নিরাপত্তায় প্রথমবারের মতো ড্রোন এবং বডি অন ক্যামেরা ব্যবহার হচ্ছে। নির্বাচন কমিশন থেকে সুষ্ঠু ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত তারা বদ্ধপরিকর। আর এখানে হচ্ছে 299টি আসলে ভোট অনুষ্ঠিত হবে, কারণ শেরপুরের একজন প্রার্থী সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এবং হচ্ছে এবারের নির্বাচনের মাঠে 2098টা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 627 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এবং হচ্ছে নির্বাচনে 270 জন রিটার্নিং অফিসার এবং 598 শহরে দায়িত্ব পালন করবেন। মূল দায়িত্বে থাকবেন 42,000 আমি কিন্তু লিঙ্ক পাইনি এখন। 482 জন সহকারী 964 জন 7,85,225 জন কর্মকর্তা জানারটা ধরতে হবে। এবং হচ্ছে নির্বাচন কেন্দ্রে যেন হচ্ছে ভোটার সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য বিশেষ বাহিনীর নিরাপত্তায় যারা সেখানে থাকবেন আইন বডি অন ক্যামেরা ব্যবহার। উষা ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে 50 লাখ টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়। সৈয়দপুর থানার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় 50 লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে, তবে তা গণনা চলছে। তিনি বলেন, এটা তার ব্যবসার টাকা। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ প্রায় 60 লাখ। বেলাল উদ্দিন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দাউইরুল ইসলাম। কত টাকা আছে এখানে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন। খুলনায় ভোটের পরিস্থিতি জানবো সহকর্মী শহীদুল হাসানের কাছ থেকে। শহীদুল, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা কেমন দেখছেন, আর ভোট কেন্দ্রের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, তবে বলতে হয় সারা খুলনাকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। এখানে সশস্ত্র বাহিনী সদস্যরা যেমন রয়েছে, তেমনি রয়েছে পুলিশের সদস্যরা। খুলনায় কিন্তু প্রায় 3,500 পুলিশ এখানে দায়িত্ব পালন করবেন এবং সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা সদস্যরা থাকবেন প্রায় 1,000-এর উপরে। এই বিষয়টি আমাদের গতকালকেই জেলা প্রশাসক যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আমরা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে পুলিশের 73টি টিম কিন্তু সারা ভোট কেন্দ্রগুলিতে তারা মানে র্যাপিড অ্যাকশন হিসেবে টিম হিসেবে থাকবেন, টহলে থাকবেন এবং যে কোনো পরিস্থিতিতে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা বলছেন যে 10 মিনিটের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেসব জায়গায় উপস্থিত হবে। এবং গতকালকে কিন্তু মাইকিং করে ঘোষণা করা হয়েছে, মানে কিছু কিছু যানবাহনের উপর সীমিত চলাচলের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে শহরে যানবাহন চলাচল কিছুটা সীমিত এবং দোকানপাটও কিছু বন্ধ রয়েছে। এবং আমরা এই যে এখন যেখানে রয়েছে সেখানে খুলনা সার্কিট হাউস মাঠ থেকে কিন্তু খুলনার যে 2 আসনের যে 157টি ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে ব্যালট এবং ব্যালট বাক্স স্থানান্তর করা হচ্ছে, হস্তান্তর করা হচ্ছে এবং সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা রয়েছে। এবং এই আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটের শৃঙ্খলার জন্য কিন্তু
11,000 আনসার ও বিডিপির সদস্যরা কিন্তু মোতায়েন থাকবে। এবং সর্বোপরি বলা যায় যে খুলনা শহরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং সেই সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যে 13 জন আনসার সদস্য এবং কমপক্ষে 2 জন করে কিন্তু পুলিশ সদস্য থাকবে। এবং 239টি দুঃখিত 339টি কেন্দ্রে কিন্তু বডি ক্যামেরা দেওয়া হবে, যেখানে বডি ক্যামেরা পুলিশের কাছে থাকবে। এবং আমরা যেটা কয়েকটা ভোট কেন্দ্রে দেখেছি যে সকাল থেকেই কিন্তু আনসার সদস্যরা গিয়ে সেখানে দায়িত্ব পালন করছেন। অনেক যেসব কেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে এবং ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে। এবং র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী এবং নৌ পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। সর্বোপরি বলা যায় যে যে আইন শৃঙ্খলার যে একটা টাইট শিডিউল রাখা হয়েছে, সেক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আমাদের জেলা প্রশাসক এবং এখানকার রিটার্নিং কর্মকর্তা। মাহমুদ, এই ছিল সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুলনা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। রংপুরের ভোটের পরিবেশ জানতে জানবো সহকর্মী শফিউল করিমের কাছে। শফিক, রংপুরের নির্বাচনের পরিবেশ ও সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। এই রংপুর বিভাগে যদি বলি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 33টি সংসদীয় আসন আছে। এই 33টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য ইতিমধ্যেই কিন্তু 6 স্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে নিচ্ছিদ্র পরিবেশ তৈরি হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এবং সাদা পোশাকধারী যারা আছে তাদের কিন্তু এই 6টি স্তরের মধ্য দিয়ে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই 33টি সংসদীয় আসনে কিন্তু নিচ্ছিদ্র পরিবেশ তৈরি করেছে। এখন যদি আপনাকে দেখাই ক্যামেরার চোখে, রংপুর বিভাগের যে 8টি জেলায় 33টি সংসদীয় আসন আছে, তাতে কিন্তু 30টি পৌরসভা, 533টি ইউনিয়ন আছে এবং ভোট কেন্দ্র আছে 4,546টি। ঝুঁকিপূর্ণ আছে 827টি। এই ঝুঁকিপূর্ণ যে সকল কেন্দ্র আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে, রংপুরের যে ডিআইজি আছে তিনি যে বিষয়টি বলেছেন, এই কেন্দ্রগুলো নিয়ে কিন্তু আলাদাভাবে নজরদারি থাকবে। আর ক্যামেরার চোখে যদি দেখাই যে এখানে সেনাবাহিনী, আনসার এবং সহকারী প্রিজাইডিং পুলিং অফিসার যারা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু করার জন্যই তারা কিন্তু এই যে ক্যামেরার চোখে দেখাই যে তারা কিন্তু সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছে। আর এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য ইতিমধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন। রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের যে জেলা প্রশাসক আছেন মোহাম্মদ এনামুল আহসান, তার সঙ্গে কথা হয়েছে যে রংপুরের যে 6টি আসন আছে, এই 6টি আসনের মাঝে 25,99,202 জন ভোটার আছে। এই তারা কিন্তু তাদের এই ভোট সুষ্ঠু করার জন্য তারা এই যে পোলিং, আনসার এবং প্রিজাইডিং যারা আছে তারা কিন্তু এই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছে। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যাতে ভোটাররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে এবং হা বা নায়ের পক্ষে বিপক্ষে যেটাই হোক তাদের মনোভূত পক্ষে যেন ভোট দিতে পারে, এর জন্য সকল আয়োজন করা হয়েছে। আর রংপুর নগরী সহ রংপুর বিভাগের যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় কিন্তু নিচ্ছিদ্র পরিবেশ তৈরি করা হয়েছে যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারে। মাহমুদ, এই ছিল রংপুর বিভাগ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে আয়োজন তার সর্বশেষ তথ্য। রংপুর থেকে নির্বাচন ঘিরে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিউল করিম। ভোটের সার্বিক চিত্র জানতে এবার গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আতিক। গাজীপুরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু গাজীপুরের 5টি আসনে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কিন্তু 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুরের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আলম হোসেনের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, গাজীপুরের 5টি আসনের 935টি ভোট কেন্দ্রে 27,38,000 ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের 5টি আসনের বিশেষ করে 1, 2 এবং 3 এই 3টি আসন কিন্তু শ্রমিক অধ্যুষিত ভোটার বেশি, অর্থাৎ অস্থায়ী ভোটার এখানে বেশি। আমরা গতকালকে থেকে যে চিত্র দেখতে পেয়েছি যে ঈদের ছুটির মতো টানা 4 দিন ছুটিতে কিন্তু ভোটাররা কিন্তু গ্রামমুখী, অর্থাৎ ভোটারদেরকে নিজ নিজ জেলায় কিন্তু তারা অনেকেই চলে গিয়েছেন। তো এই ভাসমান ভোটার কিন্তু প্রার্থীদেরকে একটু চিন্তিত ফেলে দিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে 935টি ভোট কেন্দ্রে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ইতিমধ্যেই তাদের টহল জোরদার করেছেন। দুপুর 12টা থেকে কিন্তু তাদের নির্বাচনী সামগ্রী কিন্তু তারা কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করছেন। তবে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই 935টি ভোট কেন্দ্রের কিন্তু অধিক কেন্দ্রগুলিকেই কিন্তু তারা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশনের ভাষায় অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই কেন্দ্রগুলিতে কিভাবে তারা মনিটরিং করবেন এটা আমি জানতে চেয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে জেলা প্রশাসন কন্ট্রোল রুমে কিন্তু ইতিমধ্যেই 935টি কেন্দ্রকেই কিন্তু তারা এখানে সিসিটিভির মাধ্যমে কিন্তু পর্যবেক্ষণ করছেন, অর্থাৎ সকল কেন্দ্রকেই তারা সিসিটিভির আওতায় নিয়ে আসছেন, এমনটা কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দাবি করা হয়েছে। তো মাহমুদ, এ ছিল গাজীপুরের 5টি আসনের নির্বাচনের সর্বশেষ খবর। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান। ঢাকার 13টি আসনে 1400-রও বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফউদ্দিন আহমেদ চৌধুরী। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং ও বিচার ব্যবস্থার জন্য 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি আসনে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। এদিকে ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা আওতায় থাকা সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার কথা জানান শরফউদ্দিন আহমেদ চৌধুরী। আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যেয়ে পৌঁছতে পারে। কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে, সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ও সুইং ভোটাররা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি ভোটারই তরুণ, যারা এবার প্রথম ভোট দেবেন। এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের দলে টানতে গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের সমস্যা সমাধানে প্রার্থীদের এগিয়ে আসার পরামর্শও দেন তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদাউসের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচন অনেকটা একতরফা হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। এমন প্রেক্ষাপটে দেশের 13.25 কোটি ভোটারের বড় একটা অংশ ভোটদানের ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কোন কোন জরিপে এর সংখ্যা 43 থেকে 49%। ভোট আসবে, ভোট দেব নিজের মন মতো, এটাই। যে যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, যাকে দিলে দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাবে, তাকেই ভোটটা দিব। সবাই চাইতেছে যে স্বাধীন মতো একটা বাক স্বাধীনতাভাবে তারা একটা ভোট দিবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে আসছে নির্বাচনে 4 কোটির বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের একটা বড় অংশ এখনো দোদুল্যমান। ভেবে পাচ্ছি না এখনো কাকে ভোট দিব, তারপরে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল লাইনে দাঁড়াবো। এতদিন দেখেছি আর এবার এক্সপেরিয়েন্স করবো, আমি আসলে অনেক এক্সাইটেড। শুধু তরুণরা মিলে তো বাংলাদেশ না, প্রবীণ তরুণ সবার সমন্বয় করতে পারবে এরকম জনপ্রতিনিধি চাই। যে ফ্যাসিস্ট সরকার ছিল, এইরকম সরকার যেন না আসে, গতবারের মতো যেন এরকম না হয়। আবার চাকরি ক্ষেত্রে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি,
সেইটা যেন আবার না ফিরে আসে। চেষ্টা করবো যে আমাদের অতি মহামূল্যবান যেই ভোটটা সেটা একদম সুদক্ষ মানুষকে দেওয়ার জন্য এবং সুদক্ষ রাজনীতিবিদ যারা তাদেরকে দেওয়ার জন্য। সুইং ভোটারদের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তারাই ভোটের ফলাফল প্রভাবিত করে বলে মত দেন এই বিশেষজ্ঞ। বড় রাজনৈতিক দলগুলোর একটা ভোট ব্যাংক থাকে, এই ভোট ব্যাংকের বাইরে গিয়ে যারা হচ্ছে যে এক এক সময় নেতার ধরন দেখে, রাজনৈতিক ইশতেহার দেখে কিংবা হুইমজিক্যালি হোক, যে কোনো কারণেই হোক, তারা ফিক্সড কোনো ভোটার না। তো সেই ক্ষেত্রে গত 17-16 বছর সুষ্ঠু সাধারণ নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে এবং তারা কখনো নির্বাচন দেখেনি, ওইভাবে দেখেনি, না দেখার প্রেক্ষিতে তাদের ভোটটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের ভোটারদের উপস্থিতি অনুপস্থিতি এটি তো হবে সুইং ভোটের একটা বড় ক্যালকুলেশন। অর্থাৎ আপনি হয়তো দেখবেন যে এই সুইং ভোটারদের মধ্যে দলীয় নির্দেশনাটা আর হচ্ছে সব সময়ের জন্য যে একটা কন্টিনিউয়াস সুইং ভোটার থাকে তাদের, এই দুটো মিলে হবে এইবারের নির্বাচনে ফলাফলের উপর একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে। এরাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক বলে মনে করেন এই সমাজবিজ্ঞানীও। তরুণ ভোটার এটা তো সব থেকে বড় নিয়ামক। এবার যে মানে ভোট হবে সেই ভোটের যে ফলাফল, সেখানে তাদের অবদান তো অবশ্যই আছে। এখন সেটা কি হবে আমরা জানি না, তবে আমি মনে করি যে তারা যখন ভোট দেবে, এরা তো শিক্ষিত ভোটার এবং এদের একটা বড় অংশ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাদের অনেকের বন্ধু বান্ধব শহীদ হয়েছে, অনেকে যারা আহত তারা এখনো তাদের চারিদিকে আছে। তো তাদের মাঝে এক ধরনের আগ্রহ আছে, যে একটা পরিবর্তনের আগ্রহ আছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ এবার সুইং ভোটারদের তালিকায় থাকছে বলেও মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য টানা 4 দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। এ ছুটি চলবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে নির্বাচন ও ধর্মীয় ছুটি মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টানা 5 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ ছুটি চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে নির্বাচনের আগের দিনে আজও ঢাকা ছাড়ছেন মানুষ। রেল স্টেশন, বাস এবং লঞ্চ টার্মিনালে ভিড় করছেন ঘরমুখো মানুষ। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের 14 বছর আজ। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসভবনে তাদের হত্যা করা হয়। দীর্ঘদিন পার হলেও আলোচিত এই জোড়া খুনের মোটিভ কিংবা প্রকৃত খুনিদের শনাক্ত করা সম্ভব হয়নি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত 124 বার পেছানো হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। আওয়ামী সরকারের আমলে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়ে হবে এমন আশায় বুক বেঁধেছিলেন নিহতদের স্বজনরা। তবে এই সরকারের সময়েও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 11 বার পেছানো হয়েছে। দীর্ঘদিনেও হত্যার রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাগর রুনির পরিবার। গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে জলাতঙ্কের টিকা সরবরাহ। কুকুর বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে মিলছে না প্রতিষেধক, ফলে চরম আতঙ্কে রয়েছেন রোগী ও স্বজনরা। সংকট সমাধানে সদুত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। জলাতঙ্ক থেকে বাঁচার একমাত্র উপায় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন হলেও গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে এর সরবরাহ। তাতে উৎকণ্ঠা আর আতঙ্কে জেলাবাসী। হাসপাতালে সরবরাহ না থাকায় বাধ্য হয়ে রোগীরা ছুটছেন ফার্মেসিতে। কোথাও ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। হাসপাতালে আসছে ভ্যাকসিন তো সাপ্লাই নাই। আমি মেডিকেলেও গেছি, মেডিকেলে বলছে এই জায়গা হয় না, 250 বেডে যান। 250 বেডে আসছে, তার আপনার সাপ্লাই নাই। ভ্যাকসিন তো এই জায়গা নাই, আমরা বাইরে থেকে কিনে আনছিলাম, কিনে আইনে আজকে যে নিলাম। আমরা তো গরিব দুঃখী, আমাকে কেন ফ্রি দেবে না তাই বলেন। ভ্যাকসিন আমাদের সাপ্লাই নেই বেশ কিছুদিন ধরে, কিন্তু রোগীরা সবাই বাইরে থেকে কিনে এনে
কিনে এনেছে, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি কেনার পরে। সংকটের কারণ জানতে না পারলেও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর ভ্যাকসিনের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। আগে যেখানে আমরা প্রতি সাপ্লাইয়ে 600-700 করে পাতাম, সেখানে আমরা এখন 200-300 পাই। সেটাও আমাদের এই মুহূর্তে সেটাও সাপ্লাই বন্ধ হয়ে গেছে। আমাদের বলছে লাস্ট যখন যোগাযোগ করছি তখন বলছে আমাদের এই মাসের শেষের দিকে আবার যোগাযোগ করতে। যেখানে আমি উপস্থাপন করবো এবং যাদের বিষয় যারা থাকবে এবং প্রশাসন সবাইকে নিয়ে আমরা ভ্রমণ আদৌ পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। সরবরাহ থাকাকালীন সময়ে জেলা সদর হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে অন্তত 6000 আক্রান্তকে দেয়া হতো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশন। সেখানে উপস্থিত ছিলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী MR আসাদের কাছে। আসাদ, সবশেষ চিত্রটা আমাদের জানাবেন। মাহমুদ, এটি একটি নিয়মিত কাজ নির্বাচন কমিশনের, যে আসলে নির্বাচনের ঠিক আগের একদিন আগে কিংবা 2 দিন আগে নির্বাচন কমিশন যখন আসলে নিজেদেরকে প্রস্তুত মনে করে ঠিক তখনই তারা একটা ব্রিফিং করে এবং সেটা মূলত যদিও সেখানে দেশীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলো আছে, তাদের যেরকম প্রতিনিধিরা থাকেন, সাংবাদিকরা থাকেন, গণমাধ্যম কর্মীরা থাকেন, এর পাশাপাশি সেখানে যে আন্তর্জাতিক যে পর্যবেক্ষকরা থাকেন, দেশীয় পর্যবেক্ষকরা থাকেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের যে সাংবাদিকরা থাকেন, তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেন এবং সেই অংশগ্রহণের মূল উদ্দেশ্যটা আসলে থাকে যে আন্তর্জাতিক বিশ্বে, যে আন্তর্জাতিক মহলে এবং যে নির্বাচনের যে প্রস্তুতি, সেটির যে সর্বশেষ আপডেটটি থাকে আসলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে, সেটি আসলে আন্তর্জাতিক মহলকে জানানো এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং পর্যবেক্ষকদেরকে অবহিত করা। এবং তারই ধারাবাহিকতার অংশ হিসাবে নির্বাচন কমিশন আজকে সকাল 11টা বাজেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, কারণ আপনি জানেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিন্তু আন্তর্জাতিক যে পর্যবেক্ষকরা এসেছেন এবং যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে যারা এসেছেন, তারা সেখানে অবস্থান করছেন এবং সেখানেই একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে এবং সেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে আসলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে প্রস্তুতি সেটি আসলে তারা তুলে ধরেছেন। এবং আপনি জানেন যারা আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন, তারা আসলে এই নির্বাচন কমিশনের যে কার্যতালিকা এবং তাদের যে সিদ্ধান্তগুলো কিংবা আরপিওর যে সংশোধনগুলো রয়েছে কিংবা রেফারেন্ডামের কথা যেটি বলা হচ্ছে, গণভোট কিংবা যে আচরণবিধি রয়েছে, এখানে যে সংশোধনগুলো আছে সেগুলো নিয়ে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমের খুব কমই ধারণা আছে। সেটি আজকে কিন্তু নির্বাচন কমিশন আসলে বলেছে এবং যে আন্তর্জাতিক যে পর্যবেক্ষক এবং গণমাধ্যম কর্মীরা সেখানে কথা বলেছেন, তারাও কিন্তু বারবার এই বিষয়টি আসলে তুলে ধরেছেন এবং সেটির প্রেক্ষিতেই আসলে নির্বাচন কমিশনের প্রেস ব্রিফিংটির আয়োজন করে, যে সঠিক তথ্যটি আসলে তুলে ধরার জন্য সার্বিক পরিস্থিতির। এবং এরপরের যে প্রেস ব্রিফিংয়ের শুরুতে আসলে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছিলেন, উদ্বোধনী বক্তব্য দেন এবং সেখানে তিনি যে বিষয়টি আসলে মূলত জানান যে নির্বাচন কমিশনের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন আসলে দায়িত্ব নিয়েছিল, সেটি আসলে তারা করার চেষ্টা করছেন এবং একটি স্বচ্ছতারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এই বিষয়টি আসলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবং তিনি বলেছেন যে এই স্বচ্ছতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই মূলত নির্বাচন কমিশন যে বিদেশি পর্যবেক্ষক এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে উদারভাবে আসলে তারা আহ্বান করেছে এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটি রয়েছে সেটিকে পর্যবেক্ষণ করার জন্য এবং সেটিকে নিয়ে আসলে তাদের চোখে দেখা এবং উপলব্ধিটি আসলে প্রতিবেদনে তুলে ধরার জন্য। এবং এর পরবর্তীতে নির্বাচন কমিশনের যিনি মুখপাত্র আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনি কিন্তু একজন নির্বাচন কমিশনারও, তিনি যে আন্তর্জাতিক গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর আসলে সেখানে দেন এবং সেখানে আসলে মূলত যে প্রশ্নগুলো এসেছিল এর মধ্যে একটি হচ্ছে যে গণভোটের মধ্যে যে 4টি বিষয় রয়েছে। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী MR আসাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 8000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। গত বছরের শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করা প্রথম দেশ হল ইন্দোনেশিয়া। দেশটির সেনাপ্রধান সিমান জুন্তাক জানান, সেনাদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং তারা মূলত চিকিৎসা ও
ও প্রকৌশলগত কাজে নিয়োজিত থাকবেন। সেনা মোতায়েনের সময় ও ভূমিকা চূড়ান্ত না হলেও প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো সিদ্ধান্তে অনড়। সমালোচনার জবাবে তিনি বলেন, বৃহত্তম মুসলিম দেশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ইন্দোনেশিয়ার দায়িত্ব, যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সহায়ক হবে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।